ভাইয়া দ্রুত উত্তর দিবেন। হ্যাঁ, আইএলটিএস ছাড়া কি যাওয়া যায়? অনার্স মাস্টার্স। দুইটাই। অনার্স এর ক্ষেত্রে আইএলটিএস ছাড়া ডিপ্লোমা কোর্সে অ্যাপ্লাই করা যায়। মাস্টার্স এর ক্ষেত্রে অলমোস্ট অসম্ভব, সোজা কথা অসম্ভব বললেই চলে। ইউকেতে এমওআইডি কিছু নেয়, কিন্তু এটা খুব কষ্টসাধ্য বিষয় মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে। কিন্তু অনার্স এর ক্ষেত্রে আইএলটিএস ছাড়া ডিপ্লোমা কোর্স, তারপরেও চায়না সিএসসি টেস্ট দিয়ে কিছু নিচ্ছে, ইউকে কিছু নিচ্ছে, কিন্তু ওভারঅল যদি আমরা হিসাব করি ডিপ্লোমা কোর্স ছাড়া আইএলটিএস ছাড়া কোনো অপশন নাই। আইএলটিএস করলেই কি হয়ে যায় নাকি আরো অধ্যায় আছে? না, শুধু আইএলটিএস করলে হবে কেন? মনে করো ধরো একটা স্টুডেন্ট 7.5 পেয়েছে আইএলটিএস, কিন্তু তার ব্যাংক রেডি নাই, তার আদার্স ডকুমেন্ট রেডি নাই, তাহলে কি হলো? জিনিসটা হলো না। মানে আইএলটিএস এর পাশাপাশি আইএলটিএস, আদার্স ডকুমেন্ট, ব্যাংক সলভেন্সি, ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনের ডকুমেন্ট, এগুলো সব একই টাইমে একই জায়গায় নির্দিষ্ট সময়ের ভিতরে থাকতে হবে, অথবা সে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে না। অথবা যেটা হবে, সে ওই ইয়ার মিস করবেন, পরের ইয়ারে তাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পাই যে 100% ভিসা। 100% ভিসা বলে কি কিছু আছে? না না না, 100% ভিসা বলে কিছু, এটা মার্কেটিং টক। যারা 100% ভিসা শব্দটা ইউজ করেন তারা দেখবা শর্ত সাপেক্ষে, বা যদি কোনো ডকুমেন্ট, যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে, এই ধরনের শব্দ ইউজ করেন পিছনে। 100% ভিসাটা বড় করে বলে আর বাকিটা ছোট করে বলে, কিন্তু এখানে একটা কথা আছে, 100% ভিসার ক্ষেত্রে যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে, এই যদি থেকে সকল ডকুমেন্ট ঠিক থাকা, এটা একটা লং জার্নি, এর ভিতরে কিন্তু সব চলে আসে। ক্লিয়ার? 100% ভিসা বলে কোনো কথা নাই। তবে হ্যাঁ, একটা ছেলের ব্যাংক আছে ভালো, রেজাল্ট আছে ভালো, আইএলটিএস এর রেজাল্ট বা পিটি বা ডুওলিঙ্গো স্কোর আছে ভালো, বা টোফেলের স্কোর আছে ভালো, সেই ক্ষেত্রে আমরা একটা ধারণা রাখতে পারি যে হবে। সেই হিসাবে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে ভিসা হবে, কিন্তু 100% ভিসা বলে কোনো কথা নাই। ভাইয়া স্কলারশিপ পাবেন নিশ্চিত, স্পট অ্যাডমিশন, স্পট অ্যাসেসমেন্টস এই সম্পর্কে কোনো বক্তব্য দিবেন? বক্তব্য তো না, মানে বিষয়টা হচ্ছে স্কলারশিপ নিশ্চিত বলতে বোঝা যাচ্ছে কি, ইউরোপিয়ান জোন অনেক সময় আর্লি বার্ড স্কলারশিপ দেয়। আর্লি বার্ড স্কলারশিপ মানে আগে ভর্তি হও, কিছু ডিসকাউন্ট দিবে, ইউনিভার্সিটি তরফ থেকে ছাড় হয় টিউশন ফি করে, এটাকে আমরা স্কলারশিপ বলে আমাদের মতো এজেন্সিরা। অনেক সময় অনেক ইউনিভার্সিটি টিউশন ফি করে ডিসকাউন্ট দেয়, সেটাকে স্কলারশিপ বলে। প্রকৃত স্কলারশিপ হচ্ছে আগে ইউনিভার্সিটি ঢুকতে হবে, দেন রেজাল্ট করতে হবে, দেন মেধা তালিকায় অ্যাপ্লাই করার পরে যে ছাড়টা পাবা ওটা হচ্ছে স্কলারশিপ। এটা বাদে পূর্বে যা থাকে, ইউনিভার্সিটি আলাদা টিউশন ফি করে ডিসকাউন্ট দেয়, সেটাকে আমরা স্কলারশিপ বলতেছি, বা ইউনিভার্সিটি এটাকে মার্কেটিং এর ভাষায় বলতেছে স্কলারশিপ। স্পট অ্যাসেসমেন্ট বলতে কি, ইউনিভার্সিটি বা এজেন্সি বা যেই আসুক না কেন, তারা তোমার কাগজপত্র দেখে বুঝাবেন যে তুমি চান্স পাবা কি পাবা না, বা তুমি কোন সাবজেক্টে যেতে পারবে। এটা একটা স্বাভাবিক জিনিস। যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করো বিবিএতে অ্যাপ্লাই করবে, ওখানে তো বলেই দিচ্ছে যে তোমার এসএসসি তে 5 লাগবে, এইচএসসি তে 5 লাগবে। এখন যার এসএসসি তে আছে 3.5, এইচএসসি তে আছে 4, সেটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এই ছোটখাটো বিষয়টাকে বলা হচ্ছে স্পট অ্যাসেসমেন্ট। আর যদি বলো যে স্পট অ্যাডমিশন, স্পট অ্যাডমিশন হচ্ছে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা মাঝে মাঝে আসেন, এসে তারা অফার লেটার ইস্যু করে। নট অ্যাডমিশনের মানে অফার লেটার ইস্যু মানে ভিসা হয়ে যাওয়া না, মানে তারা সরাসরি একটা অফার লেটার ইস্যু করতে পারেন, যেটা সময় লাগে সেই জিনিসটা সময় লাগে না। এই হলো তিনটা জিনিস। ভাইয়া আমি আরো কিছু সময় নেব আপনার থেকে। আমরা স্টুডেন্টদের কমেন্ট বক্সে প্লাস আমাদের চ্যাট বক্সে স্টুডেন্টদের কিছু কমন কোশ্চেন পাই, সেগুলোর অ্যান্সার যদি আপনি দিতেন। কখন থেকে স্টাডি অ্যাব্রড কাজ শুরু করবে স্টুডেন্টরা? এটা ভাই কঠিন প্রশ্ন, কখন থেকে স্টাডি অ্যাব্রোড কাজ শুরু করবে। কারণ স্টাডি অ্যাব্রোডের কাজ শুরু করতে হবে জেনারেলি যে ইনটেকে যাবেন, ধরো জানুয়ারি মাসে তার ক্লাস আরম্ভ হবে, তার মানে তাকে নভেম্বরের ভিতরে ভিসা ফেস করতে হবে। নভেম্বরের যদি ভিসা ফেস করতে হয়, তাহলে অবশ্যই অক্টোবরের ভিতরে তার ডকুমেন্ট সব কাছে রাখতে হবে। যদি অক্টোবরের ভিতরে ডকুমেন্ট কাছে রাখতে হয়, তাহলে তার হিসাব অনুযায়ী কখন কাজ শুরু করো, অ্যাটলিস্ট জানুয়ারি থেকে যদি আগে আসো 5-6 মাস আগে, নতুবা সে ওই জানুয়ারি সেশন ধরতে পারবে। এটা হচ্ছে ক্লিয়ার কাট হিসাব। তাহলে 5 থেকে 6 মাস আগে থেকে তাকে রেডি হয়ে যুদ্ধে নেমে যেতে হবে। কম টাকায় কোথায় যাওয়া যায় কোন কোর্সে? কম টাকায় কোনো কোর্স হয় না। জেনারেলি ইউরোপ জোনে অনেক সময় দেখা গেল, ইউরোপ জোনে অনেক ইউনিভার্সিটিতে সায়েন্সের সিএসসি তে পড়তে লাগতেছে 3 থেকে 6,000 ইউরো, অনার্সের কথা বলছি। আবার সেম সিএসসি তে ইংলিশ কান্ট্রিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা লাগতেছে $15,000 থেকে $18,000, বা $10,000 থেকে $18,000 ভিতরে ইউনিভার্সিটি পেতে। তো এক্সাক্ট কম টাকায় যে আমি কোর্স পাবো ব্যাপারটা এরকম না, তোমার সামর্থ্য না, তোমাকে সেই হিসাবে খুঁজতে হবে। ক্যাটাগরি বহুত রকম আছে। লেখাপড়ার ক্ষেত্রে কোর্সের সিলেকশন কিভাবে হবে? আচ্ছা, লেখাপড়ার ক্ষেত্রে কোর্সের সিলেকশন একটা গন্ডগোল আছে, এই জিনিসটা সহজে বুঝাই দিই। এসএসসি তে সায়েন্স, এইচএসসি তে সায়েন্স, তাহলে অনার্সে সে সায়েন্স পাবে। এসএসসি তে সায়েন্স, এইচএসসি তে আর্টস, তাহলে সে আর্টস রিলেটেড সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করতে হবে, বা কমার্স। বা এসএসসি তে সায়েন্স, এইচএসসি তে আর্টস, এই কমার্স, তার মানে সায়েন্স কমার্স, অনার্সে পাবে হচ্ছে কমার্স। আবার ম্যাট্রিকে সায়েন্স, ইন্টারে আর্টস, অনার্সে পাবে হচ্ছে আর্টস বা কমার্স। এরকম হবে না যে সায়েন্সের ছেলে পেলে একটা সায়েন্স আছে, একটা অন্য অনার্সে যে সায়েন্স পাবে, ব্যাপারটা এরকম হবে না। এভাবে কোর্স সিলেকশন গুলো হয়। আসলে কত টাকা প্রয়োজন? এটা ডিপেন্ড করবে যে ইউনিভার্সিটিতে পড়তেছে, তার সাথে ধরে নিতে হবে দেশ ভেদে 3 থেকে 4 লাখ টাকা যোগ করতে হবে, মানে যাতায়াত, প্লেন টিকিট, অ্যাম্বাসি ফি ইত্যাদি, মেডিকেল টেডিকেল দিয়ে। কাজ করে কি টিউশন ফি সম্ভব? কাজ করে টিউশন ফি দেওয়া সম্ভব কিনা? সম্ভব, যদি হাড় ভাঙা পরিশ্রম করতে পারে। স্বাভাবিক ভাবে যদি ডেইলি লাইফ লিড করে, তাহলে কোনোভাবে উনি কাজ করে টিউশন ফি জমা দিতে পারবেন না। ভাইয়া
খুবই সংক্ষিপ্ত উত্তর দিবেন। হ্যাঁ দ্রুত বলেন। ক্লায়েন্ট ও এজেন্সির ভিতরে কার দোষ দিবেন? ক্লায়েন্ট ও এজেন্সির ভিতরে কার দোষ দিব? 50-50, দুজনেরই সমস্যা আছে। ক্লায়েন্টের আশা করা কি ভুল? কি ক্ষেত্রে? বিষয় ক্ষেত্রে ভুল। যদি ক্লায়েন্ট বুঝেন যে আমার সাহায্য সামর্থ্যের বাইরে আমি চাচ্ছি তাহলে ভুল, কিন্তু যদি সাহায্য সামর্থ্যের ভিতরে হয় এবং এজেন্সি যদি সঠিক হয় তাহলে আশা করা যায়। সঠিক তথ্য এজেন্সিরা কেন জানায় না? সঠিক তথ্য জানায় না কারণ হচ্ছে যে এজেন্সি যখন সঠিক তথ্য জানাবে তখন ক্লায়েন্ট ভয় পাবে। কারণ কি, ক্লায়েন্টের যখন আমি বলবো যে ভাই এই রেজাল্ট লাগবে, এত টাকা লাগবে, ক্লায়েন্ট তখন কাজ করবে না। এই জন্য এজেন্সি ক্লায়েন্টকে ধরার জন্য আবোল তাবোল বা অ্যাকচুয়াল সত্যি কথা আজ পর্যন্ত হাঁটে না। আচ্ছা, সত্য কথা উভয় পক্ষ শুনতে নারাজ হয় কেন? সত্য কথা উভয় পক্ষ শুনতে নারাজ হয় কেন? ধরেন কোন একটা ক্লায়েন্টের বাবা মা আসছেন, তার বাচ্চারে মালটারে কেন চায়না তো চান্স হবে না। আমি যদি তাকে বলি যে ভাই আপনার কিছুই হবে না, আপনি আবার পুনরায় আয়াস দিয়ে এত টাকা গুছাই নিয়ে আসেন, তখন দেখা গেল বাবা মার মুখ অন্ধকার হয়ে যাবে। তো যার ফলে ওনাদের এক্সপেকটেশন থেকে গেল নিউজিল্যান্ড, ওনার অর্থ সামর্থ্য রেজাল্ট নিউজিল্যান্ডের ধারে পাশেও নাই, কিন্তু এই কথাটা আমি তাকে সরাসরি বলতে পারছি না। তার ফলে কি হচ্ছে যে আমি সত্য কথা তাকে বলতে পারতেছি না, আবার উনি সত্য কথা উনি শুনতে রাজি না। সবাই যে কম টাকার ভিতরে খোঁজে, এটা কি কোনো দোষের? সবাই কম টাকার বিজয় হতে এটা দোষের, হ্যাঁ। কারণ কম টাকা এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে তোমার চাওয়া এবং পাওয়া। ধরো আমি ইনফিনিক্স ফোন কিনবো, ইনফিনিক্স ফোনের দাম 30,000 টাকা, ফ্যাসিলিটি তো 30,000ই হবে, ফ্যাসিলিটি তো আর 1 লাখ টাকার অ্যাপেলের ফোনের হবে না। তো এখানে সমস্যা হয়ে গেছে কি, মানুষ চাচ্ছে 1 লাখ টাকার অ্যাপেলের ফোন, কিন্তু বাজেট হচ্ছে টেকনো স্টাইলে। হ্যাঁ, সর্বশেষ ক্লায়েন্টের উদ্দেশ্যে এক লাইন বলবেন। সর্বশেষ ক্লায়েন্টের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করেন, পরামর্শ নেন। আমাদের না, যে কোনো জায়গায় আপনি ভালোভাবে পরামর্শ দেন, পরামর্শ নিয়ে নিজে সিদ্ধান্ত নেন, এরপর কাজ শুরু করেন, এর আগে না। কারণ কি, আপনি যখন পরামর্শ নেবেন 10 জায়গায়, নিজে ব্রেন খাটাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় ইনফরমেশন ভ্যারি করছে। তো সহজ কথা হচ্ছে, আগে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করেন, পরামর্শ যত করতে পারবেন তত দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত পাবেন। আর কোনো কোশ্চেন? না ভাই, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ।